তাহলে দেখো, আজকের ক্লাসে আমি তোমাদের ক্লাস 9-এর যে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বারের যে চ্যাপ্টারটা রয়েছে, এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। এই বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বারের মধ্যে কোন কোন সংখ্যাগুলো পড়ছে সেগুলো সম্বন্ধে আমি ডিটেলসে এই চ্যাপ্টারে এই ভিডিওতে আলোচনা করব। তোমরা ভিডিওটা খুব ভালোভাবে দেখবে, তাহলে তোমরা মোটামুটি বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার সম্পর্কে তোমাদের কনসেপ্ট সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তাহলে দেখো, বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার বলতে কী বোঝায়, বা বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বারের মধ্যে কোন কোন সংখ্যাগুলো পড়ে সেগুলো আমরা প্রথমে লিখে নিই। দেখো, বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বারের মধ্যে যে সংখ্যাগুলো পড়ে, 1 নম্বর হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা যেটাকে আমরা কি বলি, ন্যাচারাল নাম্বারস। ন্যাচারাল নাম্বারস। আচ্ছা, 2 নম্বর যেটা পড়ছে সেটা হচ্ছে অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। 3 নম্বর যেটা পড়ছে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। 4 নম্বর যেটা পড়ছে মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। আর 5 নম্বর যেটা পড়ছে সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা বা ইরেশনাল নাম্বার। তাহলে দেখো, এই প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাকে খুব ভালোভাবে খাতায় নোট ডাউন করবে। তাহলে আমরা কী কী দেখলাম, যে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বারের মধ্যে কে কে পড়ছে, স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারস, অখণ্ড সংখ্যা বা হোল নাম্বারস, পূর্ণ সংখ্যা বা ইন্টিজার, মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বারস, অমূলদ সংখ্যা বা ইরেশনাল নাম্বার। এবার এই প্রত্যেকটা নাম্বার সম্পর্কে আমরা তার ডেফিনেশন জানবো, এক্সাম্পল জানবো, এবং সেই নাম্বারগুলোকে সংখ্যা রেখায় কীভাবে স্থাপন করা হয় সেগুলোও দেখবো আমরা। চলো তাহলে শুরু করা যাক। ফার্স্ট যে নাম্বারটা রয়েছে সেটা হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা কাকে বলছে না, বলবে যে সমস্ত নাম্বারের সাহায্যে আমরা কোনো কিছুকে গণনা করতে পারি। যে সমস্ত সংখ্যার সাহায্যে, যে সমস্ত সংখ্যার সাহায্যে আমরা কোনো কিছু গণনা করতে পারি, তাদের স্বাভাবিক সংখ্যা বলে। তাহলে আমরা কি দেখলাম, যে যে সমস্ত সংখ্যার সাহায্যে কোনো কিছুকে আমরা গণনা করতে পারি তাদেরকে কী বলছি, স্বাভাবিক সংখ্যা বলছি। তাহলে স্বাভাবিক সংখ্যাকে কী দ্বারা সূচিত করা হয় না, স্বাভাবিক সংখ্যাকে এন দ্বারা সূচিত করা হয়। এবার এই এনের মধ্যে তাহলে কোন কোনগুলো পড়ছে, এনের মধ্যে 1, 2, 3, 4, 5 ডট ডট দিয়ে যত সংখ্যা আছে সব কিন্তু এই এন বা ন্যাচারাল নাম্বারের মধ্যে পড়ছে। এবার তোমরা তারা বলবে জিরোটা কেন পড়লো নি। দেখো, জিরো দিয়ে তো কোনো কিছু সংখ্যাকে আমরা গণনা করতে পারি কি পারিনি, তো জিরোটা কিন্তু এই স্বাভাবিক সংখ্যার ধরার মধ্যে পড়বে না। বা -1 দিয়ে আমরা কোনো কিছু গণনা করতে পারিনি, তাহলে -1টাও কিন্তু এই স্বাভাবিক সংখ্যার ধরার মধ্যে পড়বে না। ধরো তুমি যদি দোকানে যাও, দোকানে যদি তোমাকে বলে দেবে, তোমার বই দেবে করা আছে ছবি বিক্রি করছে 275 টাকা, শাড়ি বিক্রি করছে 942 টাকার, তাহলে এগুলো কি, এগুলো প্রত্যেকটাই কিন্তু এই স্বাভাবিক সংখ্যার মধ্যেই পড়ছে। তুমি দোকানের জন্য নিশ্চয়ই বলবে না আমাকে -1 কেজি আলু দাও, বা আমাকে 0 কেজি আলু দাও, এরকম তো বলবে না দোকানে যে, বা আমাকে -2 পেন দাও, এরকম তো বলতে পারবে না। তাহলে যে সমস্ত নাম্বার দিয়ে আমরা কোনো কিছু জিনিসকে গণনা করছি বা গণনার সুবিধার্থে যে সমস্ত সংখ্যাকে আমরা ব্যবহার করছি, সেগুলোই হচ্ছে আমার কি স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারের মধ্যে পড়ছে। তাহলে এটাকে যদি আমরা সংখ্যা রেখায় স্থাপন করে নিই, কীরকম হবে, সংখ্যা রেখা তোমরা সবাই জানো, এখানে হয় 0, 1, 2, 3, 4,
এইদিকে থাকে -1, এদিকে থাকে -2, এদিকে থাকে -3, তাই তো? তাহলে এই যে জিরোটাকে বাদ দিয়ে এইখান থেকে এত দূর পর্যন্ত যত সংখ্যা আছে, এই সমস্ত সংখ্যাগুলো কার মধ্যে পড়ছে না স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ছে। এই জিরোটা কিন্তু নেওয়া যাবে না, 0, -1, -2, -3 এগুলো নেওয়া যাবে না। এই জিরোর পর থেকে 1 থেকে এই ডান দিকে যত সংখ্যা আছে সবগুলোই কার মধ্যে পড়ছে না স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ছে। তাহলে আমরা স্বাভাবিক সংখ্যাটা কি বুঝতে পারলাম। চলো এবার দেখে নিই অখণ্ড সংখ্যা কোনগুলোকে বলছি আমরা। তাহলে লেখো অখণ্ড সংখ্যা। দেখো অখণ্ড সংখ্যা আর কিছুই নয়, এই যে আমরা যে স্বাভাবিক সংখ্যাটা লিখেছি, এই স্বাভাবিক সংখ্যার দলে আমরা যদি একটা জিরো ইনক্লুড করে দিই বা জিরো যোগ করে দিই, তাহলে আমরা কী পেয়ে যাবো, অখণ্ড সংখ্যা পেয়ে যাব। তাহলে স্বাভাবিক সংখ্যাকে আমরা যেরকম n দ্বারা সূচিত করেছিলাম, একই রকমভাবে তোমার অখণ্ড সংখ্যা বা হোল নাম্বারকে আমরা কী দ্বারা সূচিত করব, ডব্লু দ্বারা সূচিত করব। তার ডব্লুর মধ্যে কে থাকবে, ডব্লুর মধ্যে জিরো একটা ইনক্লুড করে দেবো, 1, 2, 3, 4, 5 যেমন আছে এরকম চলতে থাকবে, শুধু একটা জিরো এক্সট্রা করে যোগ হয়ে যাচ্ছে অখণ্ড সংখ্যার মধ্যে, তাহলে আমরা অখণ্ড সংখ্যার দল পেয়ে যাব। এইবার দেখো তার ডেফিনেশনটা বইয়ে আছে, একটু ভালো করে দেখে নেবে যে তাহলে এটাকে কী দ্বারা সূচিত করলে আমরা ডব্লু দ্বারা, আর এর মধ্যে কে কে পড়ছে 0, 1, 2, 3, 4, 5 সমস্ত কিছু নাম্বারগুলো এই অখণ্ড সংখ্যার মধ্যে পড়ছে। তাহলে একই রকমভাবে এটাকেও যদি আমরা সংখ্যার কাছে স্থাপন করে নিই কীরকম দেখতে পাবো, এখানে আছে 0, 1, 2, 3, 4 এরকম করে আছে, এদিকে আছে -1, -2, -3। তাহলে এই জিরো থেকে শুরু করে এই ডান দিকে যত নাম্বার আছে সমস্ত নাম্বারগুলো কার মধ্যে পড়ছে, অখণ্ড সংখ্যার মধ্যে পড়ছে, অখণ্ড সংখ্যা বা হোল নাম্বারের মধ্যে পড়ছে। তাহলে আমরা অখণ্ড সংখ্যা পেয়ে গেলাম। চলো এবার নেক্সট দেখে নেওয়া যাক। এবার যেটা আছে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি, পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা বলতে কোনগুলোকে বোঝাচ্ছে, পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা বা যেটাকে আমরা বলছি ইন্টিজার, এর মধ্যে তাহলে কোন কোন সংখ্যাগুলো পড়ছে দেখে নাও। তাহলে বলবে যে যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে এবং যতগুলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা আছে সেগুলো কে কে হতে পারে, 1, 2, 3, 4 এগুলো হচ্ছে সবই ধনাত্মক, -1, -2, -3 এগুলো সব ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এই সমস্ত নাম্বারগুলো ইনক্লুডিং জিরো, জিরো জিরো সমেত যত নাম্বার রয়েছে প্লাস হোক বা মাইনাস হোক সমস্ত সংখ্যাগুলোই কার মধ্যে পড়ে, পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে। এবার পূর্ণ সংখ্যাকে কী দ্বারা সূচিত করা হয়, পূর্ণ সংখ্যাকে ক্যাপিটাল জেড দ্বারা সূচিত করা হয়, ক্যাপিটাল জেড দ্বারা সূচিত করা হয়। তাহলে এর মধ্যে কে কে পড়ছে দেখো, -1ও আছে, -2ও আছে, -3, 0, 1, 2, 3 মানে সমস্ত পজিটিভ নেগেটিভ সমস্ত ভ্যালুই এর মধ্যে আছে এবং জিরো এর মধ্যে রয়েছে পূর্ণ সংখ্যার মধ্যে। তাহলে পূর্ণ সংখ্যার গ্রাফটা যদি আমরা সংখ্যা রাখাই পূর্ণ সংখ্যাটা যদি সূচিত করে কীভাবে সূচিত করবো, দেখো এইভাবে করে, এখানে আছে 0, 1, 2, 3, 4, এদিকে আছে -1, -2, -3, -4। তাহলে এই যে -4 থেকে শুরু করে যত নেগেটিভ পজিটিভ এবং জিরো সমস্ত নাম্বারগুলোই কার মধ্যে পড়ছে না পূর্ণ সংখ্যার মধ্যে পড়ছে। তাহলে আমরা পূর্ণ সংখ্যাটা কি বুঝে গেলাম। এবার এখানে একটা তোমাদের বইয়ে দেখবে হেডিং করে লেখা আছে ছক বক্স করে, যে শূন্য একটি পূর্ণ সংখ্যা যা ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা নয়। তাহলে এটা শর্ট কোশ্চেনে দিয়ে দিতে পারে যে শূন্য কি একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, তার উত্তর কী হবে না। শূন্য কি একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, উত্তর কী হবে না। তাহলে শূন্য তো না তো ধনাত্মক পূর্ণ সংখ্যা না তো ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এই ধরনের শর্ট কোশ্চেনগুলো কিন্তু আমাদের এক্সামে দেয়, মাঝে মধ্যেই দিয়ে দেয়। তাহলে এই শর্ট কোশ্চেনগুলো খুব ভালো করে বই থেকে দেখে পড়ে নেবে। এবারে চলো নেক্সট যেটা আছে খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কি মূলদ সংখ্যা। দেখো তাহলে আমরা প্রথমে কি করব, ডেফিনেশনটা একটু দেখে নেব মূলদ সংখ্যার। মূলদ সংখ্যা, তাহলে মূলদ সংখ্যা বলতে কি বুঝবে, শুধু একটা জিনিসই মনে রাখবে যে সকল সংখ্যাকে p/q আকারে লেখা যায়, p/q আকারে লেখা যায়, যেখানে
কিউ নট ইকাস টু জিরো ও পি ও কিউ পূর্ণ সংখ্যা। ব্যাপারটা কীরকম? তাহলে দেখো একটা এক্সাম্পল নিলে বুঝতে পারবে। ধরো আমি একটা এক্সাম্পল নিচ্ছি, ধরো লিখছি 1/2। এখানে তাহলে পি কত? পি হচ্ছে 1 আর কিউ কত? 2। দেখো কিউ নট ইকাস টু জিরো বলেছিল, তাহলে এখানে কিউটা সমান 2, তাহলে কিউটা জিরোর সঙ্গে সমান না, একটা কন্ডিশন স্যাটিসফাই করে গেল। দ্বিতীয় কী বলছে? পি আর কিউটাকে দুটোই পূর্ণ সংখ্যা হতে হবে। তাহলে দেখো পি সমান 1, কিউ সমান 2। পূর্ণ সংখ্যার মধ্যে দেখো 1ও আছে 2ও আছে, 1ও আছে 2ও আছে, তাহলে পি আর কিউ দুটোই পূর্ণ সংখ্যা হচ্ছে। তাহলে আমরা এটাকে কী বলতে পারবো? 1/2 একটি মূলত সংখ্যা বলতে পারবো। তুমি চাইলে আরও একটা এক্সাম্পল নিয়ে দেখে নাও। আমি ধরো লিখছি, আচ্ছা একটা এক্সাম্পল লিখছি। ধরো আমি লিখলাম 2/0, লিখছি ধরো 2/0। তাহলে 2/0টাকে কি আমরা মূলত সংখ্যা বলতে পারবো? বলতে পারবো না। কেন? কারণ দেখো নিচে কিন্তু কিউ সমান কী হয়ে যাচ্ছে? কিউ সমান 0 হয়ে যাচ্ছে। তাহলে কিউ সমান যেহেতু 0 হয়ে যাচ্ছে, সুতরাং আমরা এটাকে পূর্ণ সংখ্যা বলতে পারবো না। ব্যাপারটা কীরকম? মূলত সংখ্যা বলতে পারবো না। তাহলে ধরো তোমাকে যদি আমি বলি যে 4টা আপেলকে দুজন বন্ধুর মধ্যে ভাগ করো, তুমি কি করবে? ভাগ করলে কী পাবে? প্রত্যেকে দুটো করে পাবে। কিন্তু আমি তোমাকে বলি যে এই দুটো আপেলকে 0 জনের মধ্যে ভাগ করো, তাহলে তুমি কি দুটো আপেলকে 0 জনের মধ্যে ভাগ করতে পারবে? নিশ্চয়ই করতে পারবে না। তাহলে এটা ম্যাথামেটিক্যালি সংজ্ঞাত নয়, এটা অসংজ্ঞাত। তাই এইখানেই কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা ইনক্লুড করতে হবে যে কিউ নট ইকাস টু জিরো। কিউটা কখনোই জিরোর সঙ্গে সমান হবে না, আর কিউটা যদি জিরোর সঙ্গে সমান হয়ে যায় তাহলে কিন্তু সেটাকে আমরা মূলত সংখ্যা বলতে পারবো না। তাহলে মূলত সংখ্যা কাকে বলে সেটা বুঝতে পারলে। এবার মূলত সংখ্যাকে কী দ্বারা সূচিত করা হয়? মূলত সংখ্যাকে ক্যাপিটাল কিউ দ্বারা সূচিত করা হয়। এর মধ্যে কে পড়ছে? এর মধ্যে সমস্ত সংখ্যাই পড়বে। যেমন ধরো 0 আছে, -1, 1-এর 2, 3-এর 4, যা কিছু সংখ্যা তুমি লিখতে পারো সমস্ত কিছু কিন্তু এই পূর্ণ সংখ্যার মধ্যে পড়বে। আমি ধরো লিখছি 5-এর 6, এই সমস্ত সংখ্যাগুলোই পূর্ণ সংখ্যার মধ্যে পড়বে। শুধু তোমাকে একটা জিনিস কি মাথায় রাখতে হবে, এই যে নিচে হরে যে সংখ্যাটা থাকবে সেটাকে কখনো 0 হওয়া যাবে না, এবং এই যে উপরে যেটা থাকবে লব আর হরের যে দুটো সংখ্যা আমরা লিখবো, সেই দুটো সংখ্যাকে অবশ্যই পূর্ণ সংখ্যা হতে হবে। এই দুটো জিনিসকে মাথায় রেখে তুমি যত ইচ্ছা সংখ্যা লিখে যাও, প্রত্যেকটা সংখ্যাই কিন্তু এই মূলত সংখ্যার মধ্যে পড়বে। ঠিক আছে? এবারে ধরো তুমি লিখে দিলে, লবে লিখে দিয়েছো √2, হরে লিখে দিয়েছো 1 বা হরে লিখে দিয়েছো 2, তাহলে এইটা কি পূর্ণ সংখ্যার মধ্যে পড়বে? এটা কিন্তু এই মূলত সংখ্যার মধ্যে পড়বে কি? এটা মূলত সংখ্যার মধ্যে পড়বে না। কারণ কি? √2টা কিন্তু আমার পূর্ণ সংখ্যা নয়। দেখো পূর্ণ সংখ্যার এই সংখ্যা রেখাটা আমরা স্থাপন করেছিলাম, সেখানে কোথাও √2 দেখতে পাচ্ছ না? তাহলে √2টা কিন্তু পূর্ণ সংখ্যার মধ্যে পড়ছে নি। তাহলে যেহেতু √2টা পূর্ণ সংখ্যার মধ্যে পড়ছে নি, তাহলে এই যে সংখ্যাটা আমরা লিখলাম, এই যে মূলত সংখ্যাটা লিখলাম, এটা কিন্তু মূলত সংখ্যা বলা যাবে না। এই সংখ্যাটা লিখলাম, এটা হচ্ছে কি? এটা অমূলত সংখ্যার আন্ডারে পড়বে, যেটা নিয়ে আমরা নেক্সট এরপর আলোচনা করব। তাহলে চলো এবার এখানটা ছোটো করে হেডিং করে নাও যে অমূলত সংখ্যা। অমূলত সংখ্যা, বা যেটাকে আমরা ইংলিশে কী বলছি? ইরেশনাল নাম্বার। তাহলে অমূলত সংখ্যা কোনগুলোকে বলবে? না, বলবে যে সমস্ত সংখ্যাকে p/q আকারে লেখা যায় না। p/q আকারে লেখা যায় না, তাদের অমূলত সংখ্যা বলে। অমূলত সংখ্যা বলে। যেমন ধরো একটু আগে একটা এক্সাম্পল বললাম, আরও 1-2টো এক্সাম্পল আমি লিখছি। ধরো আমি লিখছি √3/5। তাহলে এই যে √3/5 সংখ্যাটা লিখলাম, এখানে দেখো √3 যেটা আছে, এই √3টা কি পূর্ণ সংখ্যার মধ্যে পড়ছে? মানে এটা কি পি হতে পারে? হতে পারেনি। তাহলে সেই জন্য এটাকে আমরা কি মূলত সংখ্যা বলতে পারবো? তাহলে এটা কী সংখ্যা? এটা হচ্ছে অমূলত সংখ্যা। অমূলত সংখ্যা। তাহলে এরকম করে নিজেরা অনেক রকম এক্সাম্পল লিখতে পারবে, সেটা লিখবে বাড়িতে, বিভিন্ন রকম এক্সাম্পল লেখা যায়, আমি তোমাদেরকে 1-2টো দেখালাম। তাহলে অমূলত সংখ্যাটা কি বুঝতে পারলাম। এবারে তোমাদের পরীক্ষায় যে শর্ট কোশ্চেন আসে
সেই কোশ্চেনগুলো এরকম থাকে যে কোনো দুটো তোমাকে বলে দিল যে কোনো দুটো মূলদ সংখ্যার মধ্যিখানে একটা মূলদ সংখ্যা খুঁজে বের করো, বা অসংখ্য 3টা 4টা 5টা যেরকম ইচ্ছা বলতে পারে, সেগুলো খুঁজে বের করো। সেটা কীভাবে বের করবে, তো চলো সেটা দেখে নেওয়া যাক। তাহলে এখানটা একটা হেডিং করো যে দুটি মূলদ সংখ্যার মাঝে একটি মূলদ সংখ্যা বের করার নিয়ম। আমি যেভাবে এগুলো লিখছি খাতায়, তোমরা কিন্তু এভাবেই বাড়িতে এগুলো ভালো করে নোট ডাউন করবে, তাহলে তোমাদের যাই অঙ্ক দিকে এখান থেকে ভুল হবে না। তাহলে দুটো মূলদ সংখ্যার মাঝে যখন আমরা একটি মাত্র মূলদ সংখ্যা বের করব, তার নিয়মটা কি? কোনো কিছুই নয়। যেরকম ধরো তোমাকে আমি এক্সাম্পল স্বরূপ বলছি যে 2 ও 3 এই দুটো ধরো মূলদ সংখ্যা দেওয়া রয়েছে। তাহলে এই দুটো মূলদ সংখ্যার মাঝে তোমাকে কী করতে হবে না, একটা মাত্র মূলদ সংখ্যা খুঁজে বের করতে হবে। তখন তুমি কি করবে, যেই দুটো সংখ্যা দেওয়া থাকবে সেই দুটো সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবে। তাহলে ভাগ করলে কত পাচ্ছি আমরা? 2 3 5, 5/2। তাহলে দেখো 5/2 একটা মূলদ সংখ্যা আমরা পেয়ে গেলাম। তাহলে যে কোনো দুটো মূলদ সংখ্যার মাঝে যদি আমাদেরকে একটি মাত্র মূলদ সংখ্যা খুঁজে বের করতে বলে, তার নিয়মটা হচ্ছে এইটাই, ভাগ করে বের করে নেবে। এবার যদি তোমাকে বলা থাকে যে কোনো দুটো মূলদ সংখ্যার মাঝে অসংখ্য মূলদ সংখ্যা খুঁজে বের করো, তখন তোমরা সেটা কী করে করবে? সেটার একটা নিয়ম রয়েছে, কিন্তু সেই নিয়মটা আসার আগে একটা কনসেপ্ট তোমাদেরকে জানতে হবে, সেটা একটু দেখে নাও। সেটা হচ্ছে সমতুল্য ভগ্নাংশ বা সমতুল্য মূলদ সংখ্যা। সমতুল্য মূলদ সংখ্যা কোনটাকে বলছি সেটা একটু দেখে নাও, তারপর আমরা ওইটাতে আসছি যে কোনো দুটো মূলদ সংখ্যার মাঝে অসংখ্য মূলদ সংখ্যা কী করে বের করব। সমতুল্য মূলদ সংখ্যা, সমতুল্য মূলদ সংখ্যা কিছুই নয়, যেই মূলদ সংখ্যাটা দেওয়া থাকবে, এটা এক্সাম্পল দিয়ে বুঝে নাও। যেই মূলদ সংখ্যাটা তোমাকে দেওয়া থাকবে, ধরো একটা মূলদ সংখ্যা দেওয়া আছে 2/3, এই মূলদ সংখ্যাটার লবের সঙ্গেও যেই সংখ্যাকে গুণ করবে, ধরো আমরা 2 গুণ করছি, হরের সঙ্গেও সেই সেম সংখ্যাকে গুণ করে দিবে 2, গুণ করলাম কত পাচ্ছি? 4/6। তাহলে এই যে সংখ্যাটা পেয়ে গেলাম, এই সংখ্যাটাই হচ্ছে কি, এই সংখ্যাটার সমতুল্য মূলদ ভগ্নাংশ বা ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বারস। এরপর ধরো তুমি আরও নিজের ইচ্ছে মতো তৈরি করতে পারো। আমি আবার লিখছি ধরো 2/3, আমি 2 দিয়ে গুণ করেছি, তোমরা করছো ধরো 2 × 3, উপরেও নিচেও করছো 2 × 3, সমান কত পাচ্ছ? 6/6। এই যে যেটা পেলাম, এটাও কিন্তু আমার কি নিচে 3 ছিল, 3 × 3 করলে 9। তাহলে এই যে ভগ্নাংশটা বা এই যে মূলদ সংখ্যাটা আমরা পেলাম, এটাও কিন্তু এই মূলদ সংখ্যাটার কি না সমতুল্য মূলদ সংখ্যা। আবার ধরো লিখছি 2/3 সমান 2 × 4, সেম সংখ্যা 3 × 4, মানে লবেও যেই সংখ্যাটাকে গুণ করবে, হরেও সেই সেম সংখ্যাটাকে গুণ করবে। গুণ করার পরে যেই সংখ্যাটা পাবে, সেই সংখ্যাটা হচ্ছে কি তোমাদের সমতুল্য মূলদ সংখ্যা। তাহলে এটাই আছে তোমাদের বইয়ে, দেখবে আর কিছু নেই, এটাকে সমতুল্য মূলদ সংখ্যা। এবার দেখো যেটা বলছিলাম একটু আগে, সেটা হচ্ছে দুটো মূলদ সংখ্যার মাঝে কী করে তুমি অসংখ্য মূলদ সংখ্যা খুঁজে বের করবে, তার নিয়মটা দেখে নাও। বইয়েও দেওয়া আছে, কিন্তু এটা দেখে নাও, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে। যে কোনো দুটি মূলদ সংখ্যার মাঝে অসংখ্য মূলদ সংখ্যা বের করার নিয়ম। তাহলে যে কোনো দুটো মূলদ সংখ্যার মাঝে অসংখ্য মূলদ সংখ্যা বের করার নিয়মটা দেখে নাও কীভাবে বের করছি। ধরো আমরা যে কোনো দুটো মূলদ সংখ্যা ধরছি x ও y, এটা হচ্ছে যে কোনো দুটো মূলদ সংখ্যা।
যেখানে এক্সটাকে বলছে ওয়াইয়ের থেকে এক্সটা ছোট। প্রথমে এটা বুঝে নাও, তারপরে যখন এক্সাম্পল দিয়ে বোঝাবো তখন জিনিসটা আরও ক্লিয়ারভাবে বুঝে যাবে। তাহলে কী বললাম, আমরা যে কোনো দুটো মূলত সংখ্যা ধরছি এক্স আর ওয়াই, যেখানে বলছি এক্স যে মূলত সংখ্যাটা ধরেছি সেটা ওয়াইয়ের থেকে ছোট, ঠিক আছে। তাহলে বলছে যে এক্স ও ওয়াই এর এর মধ্যে এর মধ্যে এন সংখ্যক মূলদ সংখ্যা হবে এক্স প্লাস ডি, এক্স প্লাস 2d, এক্স প্লাস 3d, কমা ডট ডট দিয়ে এক্স প্লাস এনডি। এটা তোমাদের বইয়ে লেখা আছে, দেখবে। আমি সেটা বুঝিয়ে দিচ্ছি ভালো করে। যেখানে ডি সমান কি বলছে, ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস 1, তাই তো। এবার এটার ব্যাপারটা ভালো করে বুঝে নাও। কি বলছে, যদি এক্স আর ওয়াই দুটো মূলত সংখ্যা হয় এবং এক্সটা যদি ওয়াইয়ের থেকে ছোট হয়, তাহলে এক্স আর ওয়াইয়ের মধ্যে এন সংখ্যক মূলত সংখ্যা আমরা নিচে এরকমভাবে লিখতে পারি, এক্স প্লাস ডি, এক্স প্লাস 2d, এক্স প্লাস 3d, এক্স প্লাস ডট ডট দিয়ে এক্স প্লাস এন ডি। যেখানে ডি এর মানটা কত না ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস 1। তাহলে এখানে মেন কাজ হচ্ছে ডি এর মানটা বের করা। ডি এর মান পেয়ে গেলেই তুমি এখানে বোস করিয়ে দেবে, এইটাতে বোস করিয়ে তুমি অসংখ্য মূলত সংখ্যা পেয়ে যাবে। তাহলে চলো, এটা যদি না বুঝতে পারো এবার এক্সাম্পল দিলে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি কি বলেছি, ফার্স্ট কন্ডিশন আমার দুটো মূলত সংখ্যা, এটা কোশ্চেনেও দেওয়া থাকবে বা তুমি নিজের মতো করে বাড়িতে প্র্যাকটিস করার জন্য নিজের মতো করে করতে পারো। তো আমি লিখছি 3 ও 4, এ হচ্ছে আমার দুটো মূলত সংখ্যা। আমাকে জিজ্ঞেস করছে এই দুটো মূলত সংখ্যার মাঝে 5টা মূলত সংখ্যা খুঁজে বের করো। তাহলে এই 3 আর 4-এর মধ্যে আমরা যদি 5টি মূলত সংখ্যা খুঁজে বের করি, 5টি মূলত সংখ্যা আমাকে খুঁজে বের করতে হবে। এটা কীভাবে করবো, এই নিয়ম দেখে নাও। প্রথমে কি চেক করতে হবে যে ছোট কোনটা, ছোট মূলত সংখ্যা কোনটা। এবার তুমি বলো স্যার এই যে 3, 4 এগুলো তো মূলত সংখ্যা নয়, এগুলো তো পূর্ণ সংখ্যা। দেখো বাবা, 3-এর নিচে কিছু নেই মানে কী আছে, 1 আছে। 4-এর নিচেও কিছু নেই মানে কী আছে, 1 আছে। তাহলে 1টাও পূর্ণ সংখ্যা, 3টাও পূর্ণ সংখ্যা। তাহলে এটাও মূলত সংখ্যা, এটাও মূলত সংখ্যা। মূলত সংখ্যা মানে যে সবসময় এরকম লব বাই হর আকারেই লেখা থাকবে এরকমটা কিন্তু নয়। মূলত সংখ্যা মানে এমনি পূর্ণ সংখ্যার আকারেও থাকতে পারে, 3, 4, 5। তোমাকে সেটা মনে মনে ভেবে নিতে হবে। হরে কিছু নেই মানে কত আছে, 1 আছে। এটা তোমাকে মনে মনে ভেবে নিতে হবে। তোমরা হয়তো ভাবতেই পারো যে মূলত সংখ্যা মানে সবসময় যে ভগ্নাংশ আকারেই থাকবে, লব থাকবে, হর থাকবে। কিন্তু যদি লব বাই হর আকারে থাকে তবে তো সেটা মূলত সংখ্যা হচ্ছেই। কিন্তু যদি নিচে যদি কিছু না থাকে তখন তোমার সেটাকে মনে মনে ভেবে নিতে হবে যে নিচে কিছু নেই মানে কী আছে, 1 আছে, তাই তো। এরকম করে ভেবে ভেবে করবে। তা দেখো 3 আর 4-এর মধ্যে আমরা 5টা মূলত সংখ্যা খুঁজতে যাচ্ছি। তাহলে ফার্স্ট কাজ আমার কি, দেখবো সবথেকে ছোটো মূলত সংখ্যা কোনটা। তাহলে 3 আর 4-এর মধ্যে ছোটোকে নিশ্চয়ই 3, এভাবে করে লিখে দিলাম। 3 আর 4-এর মধ্যে কে ছোটো, 3। এরপরের কাজ কি না, এরপরের কাজ হচ্ছে আমাকে ডি খুঁজে বের করতে হবে। তাহলে ডি সমান কি লিখবো, ডি সমান লিখবো আমরা যে সূত্র, সেটা হচ্ছে ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস 1। তাহলে এখানে ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস 1। তাহলে ভালো করে লক্ষ্য করো, এখানে ওয়াইটাকে এর সঙ্গে কম্পেয়ার করো, তাহলে বুঝতে পারবো ওয়াইটাকে। ওয়াই হচ্ছে এখানে 4, যেটা বড় সংখ্যা, বড় মূলত সংখ্যা যেটা, সেটা হচ্ছে ওয়াই। তাহলে সেটা কী লিখবো, ওয়াইয়ের জায়গায় লিখবো। তারপরে ছোটো মূলত সংখ্যা কোনটা, সেটা হচ্ছে এক্স, সেটাই কী লিখবো, এক্সের জায়গায় লিখবো। ছোটো মূলত সংখ্যা কোনটা ধরেছিলাম, 3, তাহলে কী লিখলাম, 3। নিচে কী থাকবে, এনের জায়গায় কী বস করা হবে সেটা খুব ভালো করে দেখে নাও। তুমি যটা মূলত সংখ্যা লিখতে চাচ্ছ, আমি ধরো 5টা চাচ্ছি, তাহলে আমি এনের জায়গায় কত লিখবো, 5। আমি যদি 6টা মূলত সংখ্যা লিখতে চাই, তাহলে এনের জায়গায় কত লিখবো, 6। এরকম করে তুমি যত ইচ্ছা লিখে লিখে যেতে পারো। তাহলে এখন আমি কী চাচ্ছি, যে 5টা মূলত সংখ্যা খুঁজে বের করতে চাচ্ছি। তাহলে এনের জায়গায় কী লিখবো, 5, প্লাস তার সঙ্গে সূত্রের জন্য একটা 1 লিখে দিলাম। সমান কত পাচ্ছি, 4 - 3 করলে 1 ডিভাইডেড বাই 6। তাহলে দেখো আমরা কিন্তু ডি এর মান পেয়ে গেছি। এরপরে অতএব দিয়ে কী লিখবো, প্রথম মূলত সংখ্যা তাহলে কী হবে, এই যে সূত্র অনুসারে এক্স প্লাস ডি, এটা হচ্ছে প্রথম মূলত সংখ্যা। তাহলে এক্স এখানে কত, এক্স এখানে 3, তাই তো। তাহলে 3 প্লাস 1/6, এটাকে সলভ করলে আমরা কী পাবো, 6 × 3 = 18, একে 19, 19/6। তাহলে এটা আমরা প্রথম মূলত সংখ্যা পেয়ে গেলাম। নেক্সট মূলত সংখ্যা কি, এক্স প্লাস 2d সমান এক্স সমান কত, 3, প্লাস 2 × 1 = 6 করলে কত হবে, 2/6 সমান
6×3 = 18, 2 20/6, এটা সেকেন্ড মূলত সংখ্যা পেয়ে গেলাম। পরে দেখো x+3d সমান এক্সের জায়গায় কী লিখব 3 + 3 × 1/6 করলে কত হবে, ডি এর মান 1/6, তাহলে 3 × 1/6 করলে হবে 3/6 সমান কত হবে 6×3 = 18, 21, 21/6, তাহলে এটা তৃতীয় মূলত সংখ্যা পেয়ে গেলাম। 4 নম্বরটা কী করে পাবো, একই রকম সূত্র, x+4d সমান কী লিখব 3 + 4/6 সমান কত পাবো 6×3 = 18, 22/6। আচ্ছা 5 নম্বরটা কী করে পাবো, x+5d সমান কী লিখব 3 + 5/6 সমান কত পাবো 6×3 = 18, 5/6। তাহলে দেখো আমরা এইভাব করে 1 2 3 4 5 5টা মূলত সংখ্যা এইভাব করে পেয়ে গেলাম। তুমি চাইলে 6টা 7টা 8টা যটা ইচ্ছা তুমি বের করতে পারো। তাহলে এইটা হচ্ছে কি, যে কোনো দুটো মূলত সংখ্যার মাঝে যখন তুমি অসংখ্য মূলত সংখ্যা বের করতে যাচ্ছ তার ফর্মুলাটা হচ্ছে এইটা। তাহলে এটা মাথায় রাখলে তোমরা যত ইচ্ছা মূলত সংখ্যা বের করে নিতে পারবে যে কোনো দুটো মূলত সংখ্যার মাঝে। আচ্ছা এবার আমরা দেখব এই মূলত সংখ্যাগুলোকে আমরা কীভাবে সংখ্যা রেখায় স্থাপন করব। তাহলে এটা একটু হেডিং করে নাও যে মূলত সংখ্যাকে সংখ্যা রেখায় স্থাপন। মূলত সংখ্যাকে সংখ্যা রেখায় স্থাপন। তাহলে মূলত সংখ্যাকে কী করে সংখ্যা রেখায় স্থাপন করতে হয় সেটা দেখে নাও। তোমাদের বইয়ে দেখবে পেজ নম্বর 5-এ 16তে একটা কোশ্চেন দেওয়া আছে, 16 বলছি 15তে, 15 দাগের কোশ্চেনটা দেখবে। 15 16 একই রকম জিনিস, 16 কোশ্চেনটা দিয়ে আমি বোঝাচ্ছি। এখানে কতগুলো মূলত সংখ্যা লিখে দিয়েছে দেখবে, যেটা হচ্ছে 9/4, 17/8, 5/2, 11/4, 23/8। এই যে মূলত সংখ্যাগুলো লিখে দিয়েছি এগুলোকে আমাকে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। তাহলে এই সংখ্যা রেখায় স্থাপন করার আগে আমাকে যেটা জানতে হবে, এই যে মূলত সংখ্যাগুলো দেওয়া আছে ওগুলোর আগে সমতুল্য মূলত সংখ্যা বের করতে হবে, যেটা আমরা একটু আগে শিখে এসেছি যে সমতুল্য মূলত সংখ্যা কী করে বের করতে হয়। তাহলে দেখো কী কী সংখ্যাগুলো তাহলে ছিল, সেই সংখ্যাগুলোকে আমরা প্রথমে এদের সমতুল্য মূলত সংখ্যায় ভাঙছি। তুমি একটা জিনিস এগুলো দেখো, যে সংখ্যাগুলো দেওয়া আছে আর তাহলে লাইন টানো সংখ্যা রেখায়, এখানে ধরো 0 1 2 3 4 5 এরকম করে আছে। তাহলে এই যে দেওয়া আছে 9/4, 17/8, 5/2, 11/4, 23/8, এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলোকে আমরা কি করে সংখ্যা রেখায় স্থাপন করছি সেটা দেখো। তাহলে প্রথমে দেখো 9/4 যেটা দেওয়া আছে সেটাকে আমরা যদি ভাগ করি কী পাবো, ধরো 9/4 যে মূলত সংখ্যাটা দেওয়া আছে এটাকে যদি আমরা ভাগ করি কী পাবো, 2 পয়েন্ট সামথিং কিছু একটা পাবো, 2.5 পাবো। তাহলে নিশ্চয়ই 2 এর পর থেকে সংখ্যাগুলো আছে, তাহলে আমাকে এই 2 থেকে স্টার্ট করতে হবে, 1 থেকে কিন্তু স্টার্ট করতে পারবো না। এরকম করে নিজেকে ভাবতে হবে যে 9/4, 17/8, 5/2 যতগুলো সংখ্যা আছে সবগুলোই দেখো 2 এর পর থেকে শুরু হচ্ছে। ভাগ করে করে চেক করো, ধরো 17/8 দেওয়া আছে, আচ্ছা 9টাকে এখানে ভাগ করলে কত হচ্ছে, 4 দুগুণে 8, কত 9 1 দিলে 10, 4 দুগুণে 8, 2 দিলে 0, 4 5 2.25 হবে, এটা ভুল হয়ে গেল, সরি। এবার দেখো 17/8কে যদি আমরা ডিভাইড করি কী পাবো, 17কে 8 দিয়ে ডিভাইড করো, 8 দুগুণে 16, 6 কত হলো 7, 1 দিলে 0, পয়েন্ট দাও, 4 দুগুণে 8, 8 কত হলো 10, 2 দিলে 0, 8 দুগুণে 16 কত হচ্ছে 4, 0, 8 5 40। তাহলে এইটা করলে কত পাচ্ছি 2.225। তাহলে এরকম করে করে তোমরা চেক করে দেখবে প্রত্যেকটা সংখ্যা যেগুলো ছিল 9/4, 17/8, 5/2, 11/4, 23/8 প্রত্যেকটা সংখ্যায় কিন্তু এই 2 এর পর থেকে স্টার্ট হচ্ছে, মানে আমার নাম্বারগুলো 2 থেকে 3-এর মধ্যে সমস্ত নাম্বারগুলো আছে। এটা তোমার ফার্স্ট কাজ। যখনই কোনো মূলত সংখ্যা দিয়ে দেওয়া থাকবে, ধরো 4-5টা মূলত সংখ্যা দেওয়া আছে,
তোমার প্রথম কাজ কি, সংখ্যাগুলোকে ডিভাইড করে করে দেখবে প্রত্যেকটা সংখ্যায় মানে কোন সংখ্যাটার পর থেকে স্টার্ট হচ্ছে। তাহলে এগুলোকে আমরা সব ডিভাইড করে করে কী দেখছি, প্রত্যেকটা মূলত সংখ্যায় আমার 2-এর পর থেকে স্টার্ট হচ্ছে। তা সেই জন্য আমার 2টাকে এখানে আমরা মার্কিং করলাম। এবার নেক্সট কাজ কি, এগুলোকে আমাকে সমতুল্য মূলত সংখ্যার আকারে সাজাতে হবে। ধরো প্রথম যে সংখ্যা ছিল সেটা হচ্ছে 9/4। এবার দেখো 18 যেটা দেওয়া আছে, 9/4টাকে আমরা যদি লিখি সেটাকে এইভাবে লিখতে পারবো, উপরেও কত গুণ করছি, 2 গুণ করছি, 9 × 2, নিচেও কত গুণ করছি, 4 × 2, সমান কত পাচ্ছি, 18/8। আচ্ছা, এরপর দেখো 17/8 যেটা ছিল, এটা তো এটাই যেরকম আছে সেরকমই লিখে দেবো, 17/8। আচ্ছা, এরপর যেটা আছে 5/2, 5/2টাকে আমরা কী করবো, এটাকেও নিচে কিন্তু 8 রাখতে হবে। দেখো একটা ভালো জিনিস লক্ষ্য করে দেখো, প্রতিটা সংখ্যার ক্ষেত্রে কিন্তু আমরা হরে কতকে রাখছি, 8কে রাখছি। সেটা কেন রাখছি এটা পরে বলছি একটু। ধরো 5/2 করলে কত হবে, 5 × 4/2 × 4, তাহলে 20/8। আবার ধরো আমরা যদি এখানে লিখি 5/2 এর পরে কী আছে, 11/4, এরও হরটাকে আমাকে 8 করতে হবে, 11 × 2/4 × 2 সমান 22/8। তাহলে প্রতিটা ক্ষেত্রে দেখো হরকে কিন্তু আমরা 8 কী করছি, 8 করছি, কমা দিয়ে 23/8। এটা যেরকম আছে সেরকমই আছে, এর হরে অলরেডি 8 আছে, সেই জন্য এটাকে আর সমতুল্য আকারে প্রকাশ আমরা করছি না। এবার আমার প্রশ্ন হচ্ছে, তাহলে প্রত্যেকটা সংখ্যাকে আমরা কেন এরকম আকারে সাজালাম, 18/8, 17/8 এরকম করে কেন সাজাচ্ছি? কারণ দেখো 2 মনে অ্যাকচুয়ালি কি, 2 মনে অ্যাকচুয়ালি হচ্ছে 16/8, তাই তো। 2 মনে অ্যাকচুয়ালি কি না, 2 মনে অ্যাকচুয়ালি হচ্ছে 16/8। তবে কত পাচ্ছি আমরা, 8 × 2 = 16। তাহলে 16/8-এর পরের নাম্বারটা নিশ্চয়ই কত হবে, 17/8 হওয়ার কথা। দেখো এখানে আছে 17/8, এই সংখ্যাটা আছে। এরপরে তাহলে এখানটায় কী লিখে দেবো, 17/8। তাহলে এই যে প্রত্যেকটা সংখ্যাকে আমরা নিচে 8 করলাম কেন, সমতুল্য মূলত সংখ্যার আকারে প্রকাশ করে 8 করলাম কেন প্রত্যেকটার হরকে, তার কারণটা হচ্ছে যে 2 পেতে গেলে আমাকে কী করতে হবে, 16/8 করতে হবে, তবে আমরা 2 পাবো। তাহলে সেই জন্য আমরা কী করেছি, 16/8 এখানে লিখেছি। তারপরের সংখ্যাটা কত, 17/8। ওই জন্য দেখো এটা কী লিখলাম, সমতুল্য আকারে প্রকাশ করে। 17/8 ওটা অলরেডি ছিল। আচ্ছা, 17/8-এর পরে কী আছে, 18/8। তাই এটাকে উপরে কী লিখবো, 18/8। এরপরে দেখো যেটা আছে 18/8-এর পরে নিশ্চয়ই কত হবে, 18/8-এর পরে কত আছে, 20/8 আছে। তাহলে এখানটায় কী লিখবো, 20/8। আচ্ছা, তারপরে কত আছে দেখো, 22/8 হবে। তাহলে 22/8টা কোশ্চেনে যেহেতু নাই, তাহলে এখানটায় কী হবে, 20। আচ্ছা, 2/8টা লিখে দাও, তারপরে হবে 23/8। তাহলে এতটা পর্যন্ত 2 ধরে নাও, এটা আছে 3, এটা কেটে দাও, এটা 3। তাহলে এইখান থেকে হচ্ছে 4, 5। তাহলে এই ভাব করে দেখো জিনিসগুলোকে আমরা সংখ্যার আকারে স্থাপন করছি। 16/8, 17/8, 18/8, 20/8, 22/8, 23/8। তাহলে এই যে দেখো এখানে 16/8 মানে 2, 17/8 এটা কোশ্চেন অলরেডি ছিল, 18/8 এটা মানেই 9/4, 20/8 এটা মানেই 5/2, 22/8 এটা কোশ্চেনে ছিল না, কারণ আমরা পরপর লিখছি বলে এটাকেও লিখে দিয়েছি 22/8। না, 22/8 ওই ছিল, কোশ্চেনে ছিল এই 22/8, 11/4 লিখলাম। তারপরে কত আছে, 23/8। তা 23/8টাকে আমরা এখানে লিখেছি। তাহলে এই ভাব করে তোমাকে কিন্তু এগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। তোমার তাহলে প্রথম কাজ কী হবে, যেইখানটার থেকে শুরু করছো সেটাকে প্রথমে আগে মূলত সংখ্যা ভগ্নাংশের আকারে প্রকাশ করবে। প্রকাশ করার পর যেই সংখ্যাগুলো কোশ্চেনে গিভেন দেওয়া থাকবে সেগুলোকে সমতুল্য আকারে প্রকাশ করবে, সমতুল্য ভগ্নাংশে বা সমতুল্য মূলত সংখ্যার আকারে প্রকাশ করবে। করার পর সেইগুলো পরপর করে সাজাবে, সাজিয়ে লিখবে সংখ্যা রেখায়। তাহলে এটা আমরা শিখলাম যে কোনো যদি কোশ্চেনে মূলত সংখ্যা কতগুলো দেওয়া থাকে সেগুলোকে আমরা কী করে সংখ্যা রেখায় স্থাপন করব। দেখো আজকের ক্লাসে এইটুকুই, এগুলোই তোমাদের ছিল মোটামুটি। তো পরের ক্লাসে আমরা কোষে দেখি 1.1-এর যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব, এবং উদাহরণে কতগুলো নিজে করি অঙ্ক আছে ওগুলোকেও করিয়ে দেবো। তো তোমাদের ক্লাসটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং পরবর্তী ভিডিওটাও তোমরা কিন্তু দেখবে, তাহলে মূলত সংখ্যার সম্পর্কে যা কিছু অঙ্ক আছে তোমরা সেটা খুব ভালোভাবে শিখে যাবে। চলো তাহলে আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।